আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্গনার বাইনা। আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর অনেকেরই কোশ্চেন ছিল যে প্রোডাক্টের প্রাইজিংয়ের ব্যাপারে, যে কোন প্রোডাক্টের কীরকম প্রাইস ধরা যায় এবং সোর্সিংয়ের ব্যাপারে, তাছাড়া ফেসবুকে পোস্ট করা থেকে শুরু করে এটাকে রিচ করানোর ব্যাপারে এরকম অনেক কোশ্চেন আমি পাচ্ছিলাম। তো সেটা নিয়ে ফাইনালি একটা ভিডিও বানাবো বলেছিলাম এবং আজকে হচ্ছে সেই ভিডিওটা। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আসছি প্রোডাক্টের প্রাইজিং নিয়ে। যখন আপনি কোনো প্রোডাক্ট সেল করতে যাবেন তখন অবশ্যই আপনাকে কিছু দিক মাথায় রাখতে হবে। যেমন কোনো একটা প্রোডাক্ট আপনি বানাবেন, যেমন আপনি প্রোডাক্টটা বানানোর আগে কিছু ম্যাটেরিয়াল কিনছেন। যেমন একটা হাফ সিল্ক শাড়িতে আপনি যদি পেইন্টিং করেন তাহলে সেজন্য আপনাকে শাড়িটা কিনতে হয়েছে, তারপরে ওই শাড়িতে যে কালারগুলো আপনি ইউজ করেছেন সেটার একটা পরিমাণ আছে, তারপরে আপনি যে 2 দিন ধরে খেটে খুঁটে ওই শাড়িটাকে ডিজাইন করলেন সেটার একটা মজুরি আছে। সারা দুনিয়াতে হাতের কাজের মূল্যায়নটা অনেক বেশি। আপনি হাতের কাজের কোনো একটা প্রোডাক্ট সেল করেন, সেটা কোনো ক্রাফট হোক বা আপনার কোনো ড্রেস মেকিং হোক বা অন্য যা কিছু হোক, যেটা মেশিনে না হাতে করা হয় সেটার কিন্তু অনেক প্রাইস। যেমন আমরা যদি হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে দেখি যে খাদি পাঞ্জাবিগুলো বলা হয় যে এটার অনেক প্রাইস। এখন খাদি পাঞ্জাবিগুলোর প্রাইসটা, খাদি কিন্তু বেশ কয়েক রকমের আছে, যেটা একদম হ্যান্ডলুম খাদি সেটার কিন্তু প্রাইসটা সবচেয়ে বেশি। ঠিক আছে, সেটা দেখবেন যে অন্যান্য খাদি থেকে কিন্তু ওইটার প্রাইসটা বেশি আসে। তো এই যে একটা বিষয় যে হাতের কাজের কিন্তু একটা দাম আছে, আপনি হুট করে 10-20 টাকা লাভেই কিন্তু সেটা ছেড়ে দিতে পারবেন না। এবং অনেকেই আছেন যে প্রোডাক্টের প্রাইজিংটা এতটা কম ধরে, এতে করে মার্কেটটা নষ্ট হয়ে যায়। আবার কেউ আছেন যে প্রাইসটা এত বেশি ধরেন যে সেটা সাধারণ মানুষ বলতে আমি মধ্যবিত্তদের বোঝাচ্ছি, মানে মধ্যবিত্তরাও কেনার মতো সমর্থন রাখে না। তো এরকম একটা অবস্থা যদি হয় তাহলে আসলেই টিকে থাকাটা খুব টাফ হয়ে যায়। যারা প্রথম শুরু করছেন বিজনেস, তাদের জন্য অবশ্যই এটা মাথায় রাখতে হবে। এখন মনে করেন যে আপনার এই সব কিছু ম্যাটেরিয়ালসগুলো আপনি কোনো একটা সোর্স থেকে নিয়েছেন এবং সেখানে আপনি ইনভেস্ট করেছেন, রং, আপনার শ্রম সব কিছু একসাথে করে আপনি দেখবেন যে কত টাকা প্রাইস ধরলে আপনার পোষাবে, আপনি সেইভাবে করেই প্রাইজিংটা করবেন। আর সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে নতুনদের একটা প্রবলেম আছে। অনেকে যেটা করেন যে ওই যে বললাম অল্প টাকা লাভ করে ছেড়ে দিচ্ছেন। আপনি এখন না হয় অল্প টাকা লাভ করে ছেড়ে দিচ্ছেন, আপনি মনে করছেন যে আপনার ক্লায়েন্ট আসুক, কিন্তু কাজের কোয়ালিটি ভালো হচ্ছে না, এদিকে রং উঠে যাচ্ছে বা কালার পেইন্টিংটাও তো সুন্দর কোয়ালিটির না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আগে আপনারা কিছুদিন প্র্যাকটিস করেন, মার্কেট অ্যানালাইসিস করেন, তারপরে হচ্ছে গিয়ে আপনারা বিজনেসে নামেন। যদি এটা না হয় তাহলে দেখা যাবে যে আপনাদের কাছ থেকে যারা প্রোডাক্ট কিনছে তারাও কিন্তু মনে হবে যে আমরা ঠকে যাচ্ছি। যদি পেইন্টিং করার পরে রঙটা উঠে যায় বা দেখা যাচ্ছে যে প্রোডাক্টের প্রাইজিং অনুযায়ী প্রোডাক্টের টাইপ ভালো না, তো সেক্ষেত্রে কিন্তু যে ক্রেতা সেও কিন্তু আপনার কাছে আর দ্বিতীয়বার আসবে না। আর এজন্য আপনাকে অবশ্যই জেনে বুঝে তারপরে বিজনেসে নামতে হবে। শেখার জন্য এই বিষয়গুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার আসি ফেসবুকে পোস্ট করার বিষয়ে, ইনস্টাগ্রামে পোস্ট করার বিষয়ে। একটা জিনিস দেখবেন যে নতুন যারা সেলার তারা কিন্তু এই ব্যাপারটা অনেক সময় বুঝে উঠতে পারেন না যে কখন আমাকে পোস্টটা করতে হবে। যদি আমাদের অঙ্গনার বায়না ফেসবুক পেজ দেখেন তাহলে ওখানেও দেখবেন যে আমাদের সব পোস্টেই কিন্তু বেশি রিচ না। আমরা যেমন কোনো একটা প্রোডাক্ট ডেলিভারি করার সময় অনেক সময় একটা ছবি তুললাম, ওটাকে পোস্ট করে দিচ্ছি, আবার কোনো পোস্টে হয়তো অনেক বেশি লিখছি, সেটা একটা টাইমে পোস্ট করছি। এবং দেখবেন যে বিভিন্ন পোস্টের টাইম যেমন আলাদা, তেমনি ওইটার রিচও কিন্তু একটার এক রকম। কিছু পোস্ট আছে দেখবেন যে ওই পোস্টগুলোর রিচ অনেক বেশি এবং ওইটার এঙ্গেজমেন্ট বেশি থাকার কারণে ওইটা লাইক
কমেন্টও দেখবেন বেশি। আবার কিছু পোস্ট আছে যেখানে দেখবেন যে ছবিটা তো সুন্দর মনে হচ্ছে, খুব সুন্দর করে লেখা, কিন্তু এটার রিচ এত কম মনে হচ্ছে যে এটার লাইক কমেন্টটা কম। তো এটার কিন্তু একটা টাইমিং আছে, হ্যাঁ। তো এখন আপনি যখন এটা চিন্তা করবেন যে আমি ফেসবুকে একটা পোস্ট দিব, অবশ্যই আপনাকে জানতে হবে যে ফেসবুক ইউজাররা কোন কোন সময় ফেসবুকে বেশি থাকে, ঠিক আছে, এবং আপনার নিশটা আসলে কি এবং আপনার টার্গেট ক্লায়েন্ট কারা। তো আপনি যখন এই সমস্ত কিছু চিন্তাভাবনা করে পোস্টটা করবেন, কন্টেন্টটা ক্রিয়েট করবেন, তখন কিন্তু দেখা যাবে যে আপনি আপনার সেই যে ক্লায়েন্ট আপনি চাচ্ছেন সেই ধরনের ক্লায়েন্ট আপনার পেজে আসা শুরু করবে। এখন পোস্ট করার ক্ষেত্রে যারা নতুন তারা গুগল করে দেখবেন যে ফেসবুকে পোস্ট করার সময় আছে, যে টাইমে পোস্টগুলো করলে আপনার পোস্টগুলোর রিচ বেশি আসবে, আপনারা সেই সময়গুলো জেনে বুঝে পোস্ট করুন, তাহলে দেখবেন যে আপনার রিচটা বাড়ছে এবং আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টের কাছে আপনার পোস্টটা পৌঁছাচ্ছে। এবার আসছি ফটোগ্রাফিতে। ফটোগ্রাফি কিন্তু অনলাইন বিজনেসের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। একজন মানুষ আপনাকে চিনে না, জানে না, আপনার সার্ভিস আগে কখনো নেন নাই, এখন সেই মানুষটা আপনার প্রোডাক্ট দেখেই কিন্তু অর্ডারটা করবে। তো প্রোডাক্টের ফটোগ্রাফিটা অবশ্যই ভালো হতে হবে। আর দেখা যায় যে অনেক সময় কালারটা ঠিকঠাক আসছে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে মানে রোদের আলোতে ছবিটা তুললে যদি ভালো আসে, বা ঘরের ওরকম কোনো এনভায়রনমেন্ট থাকে যেখানে আপনি ছবিটা তুললে কালারটা এক্স্যাক্টলি যা তাই আসে। যে কোনো মোবাইলে ছবি তুললেই দেখবেন যে কালারটা একদম একুরেট আসবে না, কালার কোডটা চেঞ্জ হয় সেটা আলাদা কথা, কিন্তু একেবারেই যেন চেঞ্জ না হয়ে যায় এটা মাথায় রেখে আপনার ছবিগুলোকে পোস্ট করতে হবে, যেন সামনে একরকম আর অনলাইনে একরকম এরকম না দেখেন ক্লায়েন্ট। তো এই বিষয়টাতেও একটু খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে ফটোগ্রাফিটা ইম্পর্ট্যান্ট আরও এই জন্য যে শুধুমাত্র একটা ফটোগ্রাফি আপনার একটা পোস্টের রিচ কিন্তু অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। আপনার ছবিটা যদি অনেক সুন্দর হয়, দেখবেন যে আপনার 100 জন মানুষ দেখেছে, তার মধ্যে হয়তো 1 জন বা 2 জন অর্ডার করছে, কিন্তু ওই 100 জন মানুষের যে রিয়াকশান বা আপনার যে এঙ্গেজমেন্ট বা রিচ, এটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিবে আপনার পেজে। তো এই জন্য ফটোগ্রাফিটা অনলাইন বিজনেসে অবশ্যই ইম্পর্টেন্ট। যদি আপনার ফোনের মানে ক্যামেরাটা খুব একটা ভালো না হয়, তাহলে আমি বলবো যে আপনারা মোটামুটিভাবে একটা, এখন কিন্তু ভালো ক্যামেরার ফোন বেশ অল্প দামের মধ্যেই পাওয়া যায়। টাচ ফোন এখন সবার হাতে হাতেই, হ্যাঁ। তবে আবার অনেকে আছেন যে ছবিটা বেশি সুন্দর দেখানোর জন্য ছবিটাকে এতটাই এডিট করে ফেলে যে তার আসল সৌন্দর্যটাই বোঝা যায় না, এরকমটাও যেন না হয়ে যায়। এরপরে আসছি সোর্সিংয়ের ব্যাপারটা। বিভিন্ন জায়গা থেকে আপনারা কালেক্ট করতে পারেন, যে সমস্ত জায়গা আপনাদের বিশ্বস্ত এবং যে জায়গাগুলো আপনি মনে করেন যে এখান থেকে প্রোডাক্ট নিলে ভালো হবে। তবে অঙ্গনার বায়নাতেও একটা সুবিধা আছে, আপনারা যারা নতুন বা হচ্ছে নিয়মিত হ্যান্ড পেইন্ট করছেন তাদের জন্য শাড়ি, পাঞ্জাবি থেকে শুরু করে হ্যান্ড পেইন্টের জন্য যে ম্যাটেরিয়ালগুলা, কালার, তারপরে হচ্ছে কেমিক্যাল, এগুলো আপনারা পেয়ে যাবেন। এখন সেজন্য আপনাদেরকে ইনবক্স করতে হবে হচ্ছে অঙ্গনার বায়না ফেসবুক পেজে, অথবা আপনারা ইনবক্স করতে পারেন ইনস্টাগ্রামেও, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আমি কিন্তু আমার ফেসবুক পেজ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, ওয়েবসাইটের লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, কিন্তু অনেক সময় তারপরে অনেকে কমেন্ট করেন যে আপু কীভাবে অর্ডার করতে পারি বা দাম কত। ইউটিউবে তো আসলে কমেন্ট করে দাম এখানে বলা বলি ব্যাপারটা আসলে হয় না। তো যেটা করতে হবে, আপনাদের একটু কষ্ট করে ফেসবুক পেজে নক করতে হবে, তাহলে ওখানে আপনারা এক কালার শাড়ি, ওড়না, তারপরে হচ্ছে পাঞ্জাবি, আবার আপনারা কালার করার জন্য যে ম্যাটেরিয়ালগুলা মানে হচ্ছে আপনার কেমিক্যাল থেকে শুরু করে একরামিন রেডি কালার, আফসান, অ্যাম্বুশ, সব কিছুই কিন্তু অঙ্গনার বায়নাতে পাওয়া যাচ্ছে। তো সেজন্য আপনাদের একটু কষ্ট করে অঙ্গনার বায়না ফেসবুক পেজে নক করতে হবে বা ইনস্টাগ্রামে নক করতে হবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আসলে মার্কেটিংয়ের বিষয়টা একটা ভিডিওতে বলে শেষ করার মতো না। যারা মোটামুটি এই বিষয়টা জানেন তারা হয়তো বুঝবেন যে ডে বাই ডে মার্কেটিংয়ের ব্যাপারগুলো চেঞ্জ হয়, নতুন নতুন ফিচার আসে। তারপরে হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রামে যখন কোনো কিছু মানে মার্কেটিং করা হয় কোনো কিছু নিয়ে, তখন কিন্তু তখনকার ট্রেন্ড অনুযায়ী ওই কাজগুলো করা হয়। এখানে আরও অনেক ডিটেল আছে, অনেক ডিটেল।
তবে যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা আশা করি অনেক হেল্পফুল হয়েছে, এবং যাদের কাছে ভালো লেগেছে তারা যদি এটার আরেকটা পার্ট চান যে নেক্সটে এরকম ভিডিও আরও বানানো হোক, তাহলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।